সকলকেই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন জে বি প্রিস্টলির লেখা অন ডুইং নাথিং। তো এই প্রবন্ধটা নিয়ে সর্বাগ্রে আমরা প্রবন্ধটার দিকে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা জে.বি. প্রিস্টলি সম্বন্ধে দু চার কথা জেনে নেব। জে.বি. প্রিস্টলি, যার পুরো নাম জন বয়ন্টন প্রিস্টলি, হি ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 30, 1894। 1894 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? না, ইন ব্যাডফোর্ড, ইয়র্কশায়ার, ইংল্যান্ডে। হি ডায়েড অন অগস্ট 14, 1984। 1984 সালে তিনি মারা গিয়েছিলেন। জে.বি. প্রিস্টলি একজন বিশিষ্ট ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক ছিলেন। তিনি তার লেখনীর চতুর যে চারিত্রিক বৈশিষ্ট্যতার জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সৈন্য হিসেবে যুদ্ধও করেছিলেন এবং তার পড়াশোনা বলতে তিনি ট্রিনিটি কলেজ, কেমব্রিজ থেকে অধ্যয়ন করেছিলেন বা পড়াশোনা করেছিলেন। তার যে সমস্ত উল্লেখযোগ্য লিটারেরি ওয়ার্ক, তার মধ্যে রয়েছে কি অ্যাডামস ইন মুনশাইন, দ্য শপস অফ স্টেপ, ফাউন্ড, লস্ট ফাউন্ড, স্নোগল, দ্য সিন্ড্রেন ট্রি। এবার আমরা যে প্রবন্ধটি পড়তে চলেছি, অর্থাৎ অন ডুইং নাথিং, তার সম্বন্ধে দু চার কথা জেনে নেব টেক্সটটা পড়ার আগে। প্রাবন্ধিক জে.বি. প্রিস্টলি তার এই প্রবন্ধ অন ডুইং নাথিংয়ে অবসরের যে মূল্য এবং কিছু না করার পক্ষে কিন্তু যুক্তির অবতারণা করেছেন। অবসর বলতে যেটাকে আমরা বুঝি লেজার। আধুনিক সমাজ ব্যবস্থার মধ্যে যে অবিরত বা বিরামহীন কাজের প্রতি মানুষের একটা ঝোঁক বা প্রবণতা আছে, তার সমালোচনা করেছেন তিনি এই প্রবন্ধে। প্রাবন্ধিক ওয়ার্ল্ড ওয়াইড একটা মেসেজ দিতে চেয়েছেন, এই বলে কি না, বিশ্রাম নেওয়ার জন্য এবং মানুষের সমাজের চারপাশে, অর্থাৎ আমরা যেই মনুষ্য জাতি, আমাদের সমাজের চারিপাশে যে প্রকৃতি রয়েছে বা প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তা সেটাকে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু সময় বের করতে হবে। যে সময় বের করাটা আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এনজয়েবল হবে না, পাশাপাশি আমাদের মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল হেলথ, মেন্টাল ওয়েলবিংস, অর্থাৎ মানসিক স্বাস্থ্য, সুস্থতা, ঠিক আছে, ভারসাম্য মানসিক এবং সৃজনশীলতার জন্য ভেরি এসেন্সিয়াল। কিন্তু যে একজন মানুষকে কী করবে না, তার মানসিক সুস্থতার সাথে সাথে মনোযোগের সঙ্গে তার জীবনের মূল স্রোতে ফিরে গিয়ে কাজ করতে উৎসাহ যোগাবে। তো এরকম একটা চিন্তাভাবনা তিনি এই প্রবন্ধর মধ্য দিয়ে দেখেছেন। সর্বদা যে ব্যস্ততা এবং প্রোডাক্টিভিটি, অর্থাৎ কাজের মধ্যে সবসময় উৎপাদনশীলতা হতে হবে, সমাজের যে মানুষের সমালোচনা বা চাপ, সেটা কী হয়, একটা মানুষের মনের উপর একটা নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট ফেলে, অর্থাৎ নেতিবাচক একটা যে প্রভাব সৃষ্টি করে, সেটা তিনি তুলে ধরেছেন এই প্রবন্ধে। এর পাশাপাশি তিনি কথাও বলেছেন যে যদি প্রথম বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় যে সমস্ত ওয়ারমঙ্গার্সরা ছিলেন, তারা যদি ছুটিতে থাকতেন বা অবসরে থাকতেন, যে সমস্ত লিডার্স বা রাজারা, তাহলে হয়তো সমাজ একটু অন্যরকম হতো, হয়তো যুদ্ধের মতো পরিস্থিতি হতো না। এর পাশাপাশি প্রাবন্ধিক আইডলনেসের, অর্থাৎ লেজারের যে একটা বেনিফিটস আছে, কিছু উপযোগিতা আছে, সেটাও কিন্তু তুলে ধরেছেন, তার ইতিবাচক দিকগুলি, এবং সেই সম্বন্ধে তিনি অনেক যুক্তিরও অবতারণা করেছেন। অ্যাকর্ডিং টু প্রিস্টলি, তো বলা যেতে পারে প্রিস্টলির মতে বিনোদন বা অলসতার মধ্য দিয়ে একজন ব্যক্তি তার আভ্যন্তরীণ একটা প্রতিফলনের সুযোগ রয়েছে। কিসের জন্য না, প্রকৃতিকে পর্যবেক্ষণ করার এবং বর্তমান মুহূর্তটাকে, মানে যে সময় রয়েছে অ্যাট প্রেজেন্টটাকে একটা উপভোগ করার একটা সুযোগ রয়েছে। সম্পূর্ণ অলসতার পক্ষে তিনি না থাকলেও, অর্থাৎ তিনি যে কর্মবিমুখ এমনটা নন, প্রিস্টলি একটি এমন জীবনের বা এমন একটা পরিপূর্ণ জীবনের কথা বলেছেন যেখানে কাজ এবং অবসরের মধ্যে কিন্তু একটা ভারসাম্য বজায় থাকা প্রয়োজন। তো সেই প্রয়োজনীয়তার উপরই তিনি জোর দিয়েছেন এই প্রবন্ধে।
এবার আমরা চলে আসি একেবারে টেক্সটে। I had been staying with a friend of mine, an artist and delightfully lazy fellow, at his cottage among the Yorkshire Fells, some 10 miles from a railway station. লেখক বলছেন বা প্রাবন্ধিক বলছেন, আই হ্যাড বিন স্টেইং উইথ এ ফ্রেন্ড অফ মাইন, আমি আমার এক বন্ধুর সঙ্গে থাকছিলাম। কীরকম? অ্যান আর্টিস্ট, একজন শিল্পী মানুষ, তার বন্ধু একজন শিল্পী মানুষ, অ্যান্ড ডিলাইটফুলি এবং আনন্দমুখরভাবে লেজি ফিলো, তিনি একজন অলস বা কর্মবিমুখ মানুষ। অ্যাট হিজ কটেজ অ্যামং দ্য ইয়র্কশায়ার ফেলস, অর্থাৎ ইয়র্কশায়ার যে জলপ্রপাতের মধ্যে তার একটা কুটির ছিল, সেই কুটিরে তিনি থাকছিলেন। সাম 10 মাইলস ফ্রম এ রেলওয়ে স্টেশন, যেটা রেল স্টেশন থেকে 10 মাইল দূরে। অ্যান্ড অ্যাজ উই হ্যাড বিন ফর্চুনেট এনাফ টু এনকাউন্টার এ সাডেন স্পেল অফ রিয়েলি ওয়ার্ম ওয়েদার, অ্যান্ড অ্যাজ উই হ্যাড বিন ফর্চুনেট এনাফ, আমরা যথেষ্ট সৌভাগ্যবান ছিলাম। ফলত কী হয়েছিল? টু এনকাউন্টার এ সাডেন স্পেল, এনকাউন্টার কথার অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া। এখানে আমরা মুখোমুখি হয়েছিলাম হঠাৎ একটা উষ্ণ প্রকৃতি, একটা উষ্ণ আবহাওয়ার। ডে আফটার ডে, দিনের পর দিন, উই হ্যাড সেট অফ, আমরা যাত্রা শুরু করতাম বা বেরিয়ে পড়তাম। কখন? না, ইন দ্য মর্নিং, সকালে। টেকেন দ্য নিয়ারেস্ট মুরল্যান্ড ট্র্যাক, এটা মুনল্যান্ড হয়ে গেছে, স্পেলিংটা একটু মিস্টেক আছে, মুরল্যান্ড হবে। আমরা নিকটবর্তী, মুরল্যান্ড কথার অর্থ হচ্ছে যে জলাভূমি বা প্রতীত যে ভূমি, সেই রাস্তা, নিকটবর্তী রাস্তাটা ধরতাম। ক্লাইম্বড লেজারলি, অলসভাবে বা ধীর গতিতে উত্তরণ করতাম, উপর দিকে উঠতাম আর কি। আনটিল উই হ্যাড রিচড সামহোয়ার অ্যাবাউট 2000 ফিট অ্যাবভ দ্য সি লেভেল, যতক্ষণ না আমরা সমুদ্র স্তর থেকে 2000 ফিট উচ্চতায় উঠছি। অ্যান্ড হ্যাড দেন স্পেন্ট লং গোল্ডেন আফটারনুন ফ্লাইং ফ্ল্যাট অন আওয়ার ব্যাকস ডুইং নাথিং, এবং সেখানে পৌঁছে আমরা কীভাবে সময় কাটাতাম? অ্যান্ড হ্যাড দেন স্পেন্ট লং গোল্ডেন আফটারনুন, আমরা সেই সোনালি বা রক্তিম যে দুপুর, সেটা কাটাতাম ফ্লাইং ফ্ল্যাট, লম্বা হয়ে শুয়ে থেকে, পিঠের উপর, ডুইং নাথিং, কিছুই করতাম না। চলে যাব নেক্সট প্যারা। দেয়ার ইজ নো বেটার লঙ্গিং প্লেস দ্যান এ মুর, দেয়ার ইজ নো বেটার লঙ্গিং প্লেস দ্যান এ মুর, জলাভূমির থেকে বা চেয়ে অবসর বিনোদনের সর্বোত্তম উপায় বা জায়গা আর হতে পারে না। দেয়ার ইজ নো বেটার লঙ্গিং প্লেস, অবসর বিনোদনের জন্য এর চেয়ে ভালো জায়গা হতে পারে না। কিসের চেয়ে? দ্যান এ মুর, একটা জলাভূমির চেয়ে। ইট ইজ এ কাইন্ড অফ ক্লিন বেয়ার অ্যান্টিচেম্বার টু গড, এটা ঠিক একেবারে এক ধরনের পরিষ্কার উন্মুক্ত স্বর্গের পার্শ্বকক্ষ বলা যেতে পারে। বিনিথ ইটস অ্যাপারেন্ট মনোটোনি, আপাতত এর যে শূন্যতা বা জনশূন্যতা, দ্যাট অফার্স নো ইমিডিয়েট এক্সাইটমেন্ট, তো সেই মুরল্যান্ডে ওখানে আর কি জনমানবহীন, তো আপাতত দৃষ্টিতে সেটা মনোটোনি বলে মনে হতে পারে। তো যেটা কি করে? দ্যাট অফার্স নো ইমিডিয়েট এক্সাইটমেন্ট, তাৎক্ষণিক কোনো চরম উত্তেজনা দেয় না, বা সেখানে মানুষ তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে পড়ে না। নো অ্যাবজার্ভিং ড্রামা অফ সাউন্ড অ্যান্ড কালার, সেখানে শব্দ এবং রঙের মানে মধ্যে নিমজ্জিত যে নাটকীয়তা সেখানে নেই। দেয়ার ইজ সাবটেল ভ্যারাইটি ইন ইটস স্লো চেঞ্জিং প্যাটার্নস অফ ক্লাউড অ্যান্ড শ্যাডো, সেখানে কি আছে? মেঘ এবং ছায়ার মধ্যে ধীর গতিতে পরিবর্তনশীল, অর্থাৎ স্লোলি চেঞ্জিং যে প্যাটার্ন, সেটাকে বলা হচ্ছে ধীর গতির যে পরিবর্তনশীলতা। সাবটেল ভ্যারাইটি, তার একটা সূক্ষ্ম বৈচিত্র্য রয়েছে। অ্যান্ড টিন্টেড হরাইজন, আর সেখানে কি আছে? রঞ্জিত দিগন্ত। সাফিসিয়েন্ট টু কিপ আপ এ ফ্লিকার অফ ইন্টারেস্ট ইন দ্য মাইন্ড অল ডে, যেটা যথেষ্ট, অর্থাৎ প্রাকৃতিক যে বৈশিষ্ট্যটা সেটা যথেষ্ট টু কিপ আপ, ধরে রাখার জন্য। আর ফ্লিকার ইন্টারেস্ট, একটা ঝকমকি
একটা আগ্রহ ইন দ্য মাইন্ড অল ডে। একজন মানুষের মনে আগ্রহকে সারাদিনব্যাপী আগ্রহ জমিয়ে রাখার জন্যই যথেষ্ট ওই অ্যাটমসফিয়ারটা। উইথ ইটস ভেলভেটি প্যাচ, তার মখমলে যে উপরিভাগটা, নো বিগার দ্যান এ ড্রয়িং রুম কার্পেট, মানে একটা ড্রয়িং রুমের কার্পেটের চেয়ে বড় নয়, অফ ফাইন মুনল্যান্ড গ্যাস, ওই সুন্দর জলাভূমির বা বিস্তীর্ণ জলাভূমির যে ঘাসটা রয়েছে সেটা কার্পেটের চেয়ে বড়, মানে কার্পেটের মতোই আর কি মখমলে। ইটস সারফেসেস ইনভাইট রিপোর্টস, তার এই উপরিভাগটা কিসের বার্তা দেয়? রিপোজ করে, অর্থাৎ বিশ্রামের বা শান্তির। ইটস রিমোটনেস, ইটস পারমানেন্স, ইটস ওল্ড অ্যান্ড স্প্রলিং ইনডিফারেন্স টু ম্যান অ্যান্ড হিজ কনসার্ন, এর দুর্গমতা, অর্থাৎ এর যে দূরত্ব, রিমোটনেস, ইটস পারমানেন্স, এর যে স্থায়িত্ব, ইটস ওল্ড অ্যান্ড স্প্রলিং ডিফারেন্স, এর যে বিস্তীর্ণ প্রাচীন যে বিস্তীর্ণ উদাসীনতা, যা মানুষের উদ্বেগের প্রতি মানে উদাসীন, সেখানে কোনো উদাসীনতা মানে উদাসীন, এখানে কোনো উদ্বেগ নেই। রেস্ট অ্যান্ড ক্লিনস, বিশ্রাম আর একেবারে রেস্ট অ্যান্ড ক্লিনস দ্য মাইন্ড, মানুষের মনকে শ্রান্ত এবং পরিচ্ছন্ন করে। অল দ্য নয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, জগতের সমস্ত শব্দ যেন আর ট্রাউন্ড নিমজ্জিত হয়েছে ইন দ্য ওয়ান মনোটোনাস ক্রাই, একঘেয়ে একটা শব্দের মধ্যে, অফ দ্য ট্রিলিউ। ওটাকে কি বলছি আমরা? ট্রিলিউ, অর্থাৎ ইটস এ কাইন্ড অফ ওয়েডিং বার্ড, লম্বা পাওয়ালা জলের পাখি, তার যে শব্দ, তার যে ডাকের মধ্যে যেন সমস্ত জগতের শব্দ সেখানে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ সেখানে একটা মাত্রই শব্দ রয়েছে। চলে যাব আমরা নেক্সট প্যারায়। ডে আফটার ডে, দিনের পর দিন। দেন ফাউন্ড আস ফুল স্টেজড আপন দ্য মোড, যখন আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে বিস্তৃত অবস্থায় পেলাম সেই জলাভূমিতে। লুকিং আপ অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকিয়ে থাকতাম। অর গেজিং ড্রিমিলি, অথবা স্বপ্নাতুর চোখে তাকিয়ে থাকতাম কোন দিকে? অ্যাট দ্য ডিস্ট্যান্স হরাইজন, দূর দিগন্ত যে বিস্তৃত রেখা সেটার দিকে। ইট ইজ নট স্ট্রিক্টলি ট্রু, এটা একেবারে ঠিক নয় বলাটা, অফকোর্স নিশ্চিত, টু সে দ্যাট উই ডিড অ্যাবসলিউটলি নাথিং, যে আমরা কিছুই করিনি। এটা একেবারে বলাটা ঠিক হবে না যে নিশ্চিতভাবে যে আমরা সেখানে কিছুই করিনি। ফর ইউ স্মোকড গ্রেট কোয়ান্টিটিস অফ টোব্যাকো, আমরা সেখানে ভীষণ পরিমাণে তামাক সেবন করেছি বা ধূমপান করেছি। এর স্যান্ডউইচ খেয়েছি, অ্যান্ড লিটল স্টিক অফ চকোলেট, এবং ছোটো চকোলেটের যে স্টিকগুলো থাকে সেগুলো খেয়েছি। ড্র্যাঙ্ক ফ্রম দ্য কোল্ড বাবলিং স্ট্রিম, মানে বুদবুদওয়ালা ঝর্নার থেকে ঠান্ডা বা শীতল জল পান করেছি। দ্যাটস স্প্রিং আপ ফ্রম নো হোয়ার, যেটা কোথা থেকে সৃষ্টি হয়েছে জানি না। গার্গেল ফর এ ফিউ স্কোর ইয়ার্স, যেটা কুলুকুলু শব্দে বয়ে গেছে কয়েক ইয়ার পর্যন্ত। দেন ডিসঅ্যাপিয়ার্ড এগেন, তারপর সেটা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। স্কোর কথার অর্থ হচ্ছে 20 ইয়ার্স, অর্থাৎ বেশ কয়েক কুড়ি গজ দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আবার অদৃশ্য হয়ে গেছে। অকেশনালি উই এক্সচেঞ্জ এ রিমার্ক, মাঝে মধ্যে আমরা এ রিমার্ক অর টু, আমরা দু একটা বাক্য বিনিময় করতাম, মানে করেছি। বাট উই প্রবাবলি কেম অ্যাজ ক্লোজ টু ডুইং নাথিং, কিন্তু আমরা কিছু না করার এতই নিকটে চলে এসেছিলাম। অ্যাজ ইট ইজ পসিবল, যেটা সম্ভব হয়ে উঠেছিল ফর টু মেম্বার অফ আওয়ার রেস, যে মানব সম্প্রদায়ের দুজন মানুষের মধ্যে যে আমরা কিছুই করিনি। উই মেড নাথিং, আমরা কিছুই করিনি। নট ইভেন এনি প্ল্যান্স, কোনো পরিকল্পনাও করিনি। নট এ সিঙ্গেল আইডিয়া এন্টার্ড আওয়ার হেডস, একটা মাত্র ধারণাও আমাদের মাথায় প্রবেশ করেনি। উই ডিড নট ইভেন ইন্ডালজ ইন দ্যাট জিনিয়াল বোস্টিং, আমরা কখনোই নিমজ্জিত হয়ে পড়িনি, মানে বোস্টিং করার, অর্থাৎ গর্ব করার এরকম ব্যাপারেতেও কখনো নিমজ্জিত হয়নি। হুইচ ইজ দ্য ইউজুয়াল পাসটেম অফ টু ফ্রেন্ডলি মেলস ইন কনভারেন্স, মানে কোনো সম্মেলনে বা কোনো জমায়েতে দুজন বন্ধুত্বপূর্ণ মানুষ যখন এক থাকে তখন তারা যে বোস্টিং করে সেই জিনিসটাও আমরা করে নিই। সামহোয়ার ফার অ্যাওয়ে, কোনো এক জায়গায় কোথাও,
অনেক দূরে আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আমাদের বন্ধুরা এবং আত্মীয়রা ওয়ার হামিং অ্যান্ড বাসলিং, তারা হয়তো হৈহুল্লোড় করছিল। সেপিং অ্যান্ড কন্ট্রাইভিং, তারা হচ্ছে কী করছিল, তারাও ষড়যন্ত্র করছিল, হয়তো প্ল্যানিং পরিকল্পনা করছিল, ডিসপিউটিং বিতর্ক করছিল, গেটিং স্পেন্ডিং কিছু অর্জন করছিল, কিছু খরচ করছিল। বাট উই ওয়্যার গডস, কিন্তু আমরা ঈশ্বরের মতোই হয়ে উঠেছিলাম, সলিডলি অকুপাইড ইন ডুইং নাথিং। এতটা কঠিনভাবে বা দৃঢ়ভাবে আমরা এমন একটা জায়গা অধিকার করেছিলাম না করার, কোনো কিছু না করার। আওয়ার মাইন্ডস ইমাকুলেট ভ্যাকেন্সিস, আমাদের মনের মধ্যে একটা শান্তিপূর্ণ বা অনিন্দপূর্ণ একটা ফাঁকা অবস্থা ছিল, অর্থাৎ আমাদের মাথায় কোনো চিন্তাই ছিল না। বাট হোয়েন আওয়ার লিটিল আওয়ার অফ আইডলিং ওয়াজ ডান, যখন আমাদের অল্প সময়ের যে অলসতা অতিক্রম হয়েছিল বা পার হয়ে এসেছিল বা হয়ে গিয়েছিল, অ্যান্ড উই ডিসেন্ডেড ফর দ্য লাস্ট টাইম, যখন আমরা শেষবার অবতরণ করেছিলাম বা নামতে শুরু করেছিলাম, অ্যাজ ফ্লাস্ট অ্যাজ সানসেট, সূর্যাস্তের রক্তিম আলোর মতোই উই কেম ডাউন ইন্টু দিস ওয়ার্ল্ড অফ মেন অ্যান্ড নিউজ পেপার ওনার্স, আমরা নেমে এসেছিলাম সেই জগতে, মানুষদের সেই জগতে এবং সংবাদপত্রের যে মালিক আছে তাদের জগতে, অনলি টু ডিসকভার দ্যাট, এটা শুধুমাত্র উদ্ঘাটন করার জন্য যে উই হ্যাড জাস্ট বিন ডিনাউন্সড বাই মিস্টার গর্ডন সেলফ্রিজ, যে মিস্টার গর্ডন সেলফ্রিজ আমাদের নিন্দা করেছেন। চলে যাব পরের প্যারাডায়। হোয়েন অ্যান্ড হোয়ার, কোথায় এবং কখন, হি হ্যাড বিন ডিনাউন্সিং আস, তিনি আমাদের তিরস্কার করেছেন, আই ডু নট নো, আমি জানি না। নট ডু আই নো হোয়াট হিলারিয়াস কোম্পানি হ্যাড ইনভাইটেড অ্যান্ড রিসিভড হিজ কনফারেন্সেস, না আমি জানি কোন হাসি খুশি কোম্পানি তার সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তারা তা আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছিলেন। স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন অ্যাট দিস সিজন, অদ্ভুত রকমের জিনিস এই ঋতুতে ঘটে। হোয়েন আনফ্যামিলিয়ার সান রাইপেন্স আওয়ার ইসেন্ট্রিসিটিস, যখন অপরিচিত সূর্য আমাদের এই খামখেয়ালিপনাকে পরিপক্ক করে তোলে। ইট ওয়াজ অনলি লাস্ট ইয়ার অর দ্য ইয়ার বিফোর, এটা গত বছর অথবা তার আগে, দ্যাট সাম এন্টারপ্রাইজিং পারসন, কিছু উদ্যমী মানুষ, হু হ্যাড অর্গানাইজ এ কন্ডাক্টেড ট্যুর, যারা কন্ডাক্টেড ট্যুর টু দ্য কন্টিনেন্টাল পরিচালিত একটি সফরের আয়োজন করেছিলেন অ্যাজ বেট ফর সাম মোর ইন্টেলেকচুয়াল হলিডে মেকার্স, আরও বেশি বুদ্ধিদীপ্ত ছুটি নির্মাতাদের জন্য একটা টোপ হিসাবে যেটা ব্যবস্থা করা হয়েছিল। দ্যাট এ সিরিজ অফ লেকচার শুড বি গিভেন টু দ্য পার্টি বাই এমিনেন্ট অথর্স অ্যাট ভ্যারিয়াস প্লেসেস এন্ডিউট, যে কী করা হবে না, পথের মধ্যে বিভিন্ন স্থানে বিশিষ্ট লেখকদের দ্বারা সেই পার্টিদেরকে বক্তৃতা দেওয়া উচিত বলে তারা মনে করেন। দ্য হ্যাপি ট্যুরিস্ট সেট আউট অ্যান্ড দেয়ার কন্ডাক্টর ওয়াজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড, খুশি পর্যটকরা রওনা হইলেন এবং তাদের কন্ডাক্টর তাদের কথার মতোই ভালো ছিল। কারণটা কি? ফর বিহোল্ড অ্যাট ভেরি ফার্স্ট স্টপিং প্লেস ডিন এনজি গেভ দেম অ্যান অ্যাড্রেস অন দ্য মডার্ন লাভ অফ প্লেজার, কারণ দেখুন, প্রথম থামার জায়গায় ডিন এনজি তাদের আনন্দের আধুনিক যে প্রেম সম্পর্কে একটা ঠিকানা দিয়েছিলেন। বাট মিস্টার সেলফ্রিজ had been addressing a crowd of holiday makers or a solemn conference of emporium owners, কিন্তু মিস্টার সেলফ্রিজ কি ছুটির দিন প্রস্তুতকারীদের ভিড় বা এম্পোরিয়াম মালিকদের একটি গৌরবময় সম্মেলনে ভাষণ দিয়েছিলেন? আই ডু নট নো, আমি জানি না। বাট আই ডু নো দ্যাট, কিন্তু আমি জানি যে
He said that he hated laziness more than anything else, and I held it the greatest of sin. কিন্তু আমি জানি হি হ্যাড সেড দ্যাট, তিনি বলেছিলেন যে হি হেটেড লেজিনেস, তিনি অলসতাকে অন্য যে কোনো কিছুর চেয়ে ঘৃণা করেন, এবং এটা কি, অ্যান্ড ইট ইট গ্রেটেস্ট অফ সিন, এটা তার কাছে সবচেয়ে বড় একটা পাপ। I believe too that he delivered some judgment on persons who waste time. লেখারি প্রবন্ধিক বলছেন, আমার এটা বিশ্বাস বা আমি বিশ্বাস করি যে তিনি এমন ব্যক্তিদের বিষয়ে কিছু রায় দিয়েছিলেন যারা সময় নষ্ট করে। বাট আই হ্যাভ ফরগটন দিস রিজনস অ্যান্ড ইনস্ট্যান্সেস, কিন্তু আমি এর কারণ এবং উদাহরণ ভুলে গেছি। টু বি ফ্র্যাঙ্ক, স্পষ্টত উড কাউন্ট ইট এ ডিসগ্রেসফুল ওয়েস্ট অফ টাইম টু ডিসকভার এগেন হোয়াট দে ওয়্যার। স্পষ্টভাবে বলতে গেলে কি, তারা কি ছিল বা সেটা যদি আবার আবিষ্কারের জন্য করতে যাওয়া হয়, সেটাকে তিনি অপমানজনক একটা সময়ের অপচয় হিসাবে গণ্য করেন, অর্থাৎ এখানে প্রাবন্ধিক করেন। মিস্টার সেলফিজ ডিড নট মেনশন আজ বাই নেম, মিস্টার সেলফিজ আমাদের নাম উল্লেখ করেননি, বাট ইট ইজ হার্ডলি পসিবল টু ডাউট দ্যাট হি হ্যাড আস ইন মাইন্ড থ্রু আউট হিজ অ্যাটাক অন আইডেলনেস। তবে সন্দেহ করা খুব কম সম্ভব যে অলসতার বিষয়ে যখন তিনি আক্রমণ করছিলেন, আমাদের কথা তিনি মনে রেখেছিলেন। পারহ্যাপস হি হ্যাড এ ফ্র্যান্টিক ভিশন অফ দ্য পেয়ার অফ আস লাইং ফ্ল্যাট অন আওয়ার ব্যাক অন দ্য মুর। সম্ভবত কি, যে আমরা দুজন একটা জুটি, তিনি আমাদের মনে রেখেছেন এই ভেবে যে আমরা এক জুটি যারা লম্বা হয়ে শুয়ে আছি কোথায় না, জলাভূমিতে। ওয়েস্টিং টাইম রয়্যালি while the world's work waited to be done. বিশেষ কাজ শেষ হওয়ার জন্য আমরা রাজকীয়ভাবে সময় নষ্ট করছি। অ্যান্ড ইনসিডেন্টালি, নেক্সট চলে যাই। And incidentally to be afterwards bought and sold in Mr. Selfridge store. এবং কী হলো, সেটা পরে ঘটনা প্রসঙ্গে পরে মিস্টার সেলফিজ তার দোকানে সেগুলো কেনা বেচা হবে আর কি, কেনা বেচা হবে। আই হোপড হি হ্যাড ফর দ্য সাইট উড হ্যাভ ডান হিম গুড। আমি আশা করছি তার দৃষ্টিভঙ্গি ভালো করা উচিত। উই আর এ প্লিজিং স্পেকটাকল অ্যাট এনি টাইম, আমরা যে কোনো সময়ে একটি আনন্দদায়ক দর্শনীয় জিনিস। বাট ওয়েন উই ওয়ার ডুইং নাথিং, যখন আমরা কিছুই করি না, ইট উড ডু এনি ম্যানস হার্ট গুড টু সি আস, যখন আমরা কোনো কিছুই করি না, তখন আমাদের দেখলে যে কোনো মানুষের হৃদয় ভালো হবে। ইভেন দ্য মোস্ট ফ্র্যাগমেন্টারি অ্যান্ড ব্যাফলিং ভিশন, এমনকি সবচেয়ে যদি খণ্ডিত এবং বিস্ময়কর দৃষ্টিতেও দেখা হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, মিস্টার সেলফিজ হ্যাড প্রবাবলি অলরেডি মেড আপ হিজ মাইন্ড, তিনি তার মন স্থির করে ফেলেছেন অ্যাবাউট দ্য সিন, এই পাপ সম্বন্ধে, অ্যাজ ইট উড কল লেজিনেস, যেটাকে বলা হয় অলসতা। অ্যান্ড সো ওয়াজ নট ওপেন টু কনভিকশন, এবং যেটা বলা যেতে পারে অলসতা, এবং তিনি প্রত্যয়ের জন্য উন্মুক্ত ছিলেন না। ওয়াজ নট রেডি টু বি প্লিজ, তিনি মোটেও সন্তুষ্ট হওয়ার জন্য নয়। ইটস এ পিটি, এটা একটা করুণার বিষয় বা দুঃখজনক। অ্যান্ড অল দ্য মোর সো বিকজ হিজ ভিউজ সিমস টু মি টু বি রং অ্যান্ড কোয়াইট ডেফিনেটলি হার্মফুল। এটি একটি দুঃখজনক কেন, এবং তার চেয়ে আরও বেশি, কারণ মতামত আমার কাছে ভুল এবং অবশ্যই ক্ষতিকারক বলে মনে হচ্ছে। অর্থাৎ মিস্টার সেলফিজের যে মতামত, সেটা প্রাবন্ধিক মিস্টার জে.বি. প্রেসলির কাছে অবশ্যই ক্ষতিকারক বলেই মনে হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট ফ্রেজের অন ডুইং নাথিং এর আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয়, তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।